বিএনপিকে এই বার্তা দিতে চায় তারা যে তোমরা যত শক্তিশালী হও না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি তাহলে তোমরা আমাদের কাছে কিছু না। এটা সত্য কথা যে বিএনপি নিজেকে এই মুহূর্তে ক্ষমতাসীন দলই মনে করে। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। আপনারা রিসেন্ট একটি প্রোগ্রাম দেখেছেন যে চরমোনাই নেতৃত্বে শরৎ উদ্যানে প্রায় রাজনীতির সকল দল, সম্ভবত বিএনপি বাদে, কারণ বিএনপি প্রতিনিধিত্ব আমি সেখানে দেখিনি, মানে প্রায় সকল দলকে নিয়ে একটা মানে চোখে পড়ার মতো একটা সমাবেশ করেছে, যেখানে উল্লেখযোগ্য মানুষের উপস্থিতি ছিল এবং মিডিয়াগুলো যথেষ্ট ফোকাস করেছে প্রোগ্রামটিকে। এবং কি আমি মনে করি যে চরমোনাইয়ের মধ্যস্থতায় একটা বড় ধরনের রাজনৈতিক প্রোগ্রাম, সফল প্রোগ্রাম হয়েছে বলতে পারি। কিন্তু এই প্রোগ্রামটা থেকে, এই জনসভা থেকে মানে কি মেসেজ দেওয়া হলো এটা আমাদেরকে বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে এই জনসভা থেকে বিএনপিকে মানে একদম চমকে দেওয়ার মতো একটা মেসেজ দেওয়া হয়েছে, মানে হকচকিয়ে দেওয়ার মতো একটা তথ্য দেওয়া হয়েছে। সেটা হলো যে সেখানে তারা, এই দলগুলো প্রায় একমত যে তারা এই পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক প্রক্রিয়া নির্বাচন চায়। পাশাপাশি সেখানে মোটামুটি বলা চলে যে পুরা জনসভাটা বিএনপির বিরুদ্ধে হয়েছে, বিএনপিকে তারা শাসিয়েছে, বিএনপিকে তারা কি বলবো আমি, এটা তারা সাবধান করে দিয়েছে। মানে তারা খুবই উচ্চ বাক্যে বিএনপির সমালোচনা করেছে এবং বিএনপির নানান দিক নিয়ে সমালোচনা করেছে। তো এই জায়গা থেকে মানে বিএনপির বাইরে যে ছোট মাঝারি গণনার দল আছে তারা ঐক্যের দিকে যাচ্ছে, এরকম একটা মেসেজ বিএনপিকে দেওয়া হয়েছে। অর্থাৎ বিএনপিকে বলা হয়েছে যে তুমি যত বড়ই হও না কেন, কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে তুমি আমাদের চাইতে ছোট। এবং চরমোনাইয়ের পীর সাহেব ওই বক্তব্যে বলেছেন যে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, এই মঞ্চে যারা বসে আছেন, এই নেতৃবৃন্দ যদি প্রতারণা না করে, যদি মুনাফিকি না করে, তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের হাতে। মানে পরিষ্কার এবং সুনির্দিষ্ট মেসেজ। এই জায়গা থেকে আসলে ইসলামপন্থী মানুষগুলার খুবই উচ্ছ্বাসিত হওয়ার সুযোগ রয়েছে। আরেকটা বিষয় হলো যে ইসলামপন্থীর বাইরে যে এনসিপি খুবই গুরুত্বপূর্ণ বলা হয় বা ভাবা হয় কেন, যে এনসিপি হলো বাংলাদেশের একমাত্র দল যারা এই জুলাই অভ্যুত্থান থেকে তাদের তৈরি, তাদের জন্ম। তারা আরো 50 বছর পরে, আরো 40 বছর পরে কমপক্ষে তাদের অস্তিত্বের সংকট থাকতে পারে, নানান ভুলভ্রান্তি থাকতে পারে, কিন্তু তারা এই কথাটা বলতে পারবে যে হ্যাঁ, আমরা জুলাই অভ্যুত্থান থেকে পয়দা হওয়া দল। এটা তারা বলার সুযোগ আছে। দ্বিতীয় একটা শক্তি হলো গণ অধিকার পরিষদ, বিপি নূর। বিপি নূরের নানান ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ব্যাপার থাকতে পারে, কিন্তু বিপি নূর যেই সময় রাজনীতি করেছে সেই সময়টায় বলা চলে রাজনীতির বন্ধত্ব ছিল, মানে রাজনীতি করা নিষেধ ছিল। শেখ হাসিনার সময়টায় কেউ রাজনীতি করতে পারে নাই, বিএনপির মতো বড় দল রাজনীতি করে নাই, কিন্তু বিপি নূর ওই সময় রাজনীতি করেছে এবং তার দলের পয়দা হয়েছে ওই সময়। তার দলের সকল প্রক্রিয়ায় সে 5 জনই হোক 10 জনই হোক প্রতিবাদ করেছে। এবং কি তার উপর যে জেল জুলুম, সে জেল জুলুমের বাইরে সে 20-22 বার হামলার শিকার হয়েছে, সেটা তো লোকালি। এর বাইরেও সে যখন জেল খেটেছে, সে যখন গ্রেপ্তার হয়েছে, সেটা খুব অন্তিম মুহূর্ত। সেই মুহূর্ত বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল। হ্যাঁ, তার যেই বাক্য ছিল যে 90% পড়ে গেছে আর 10% বাদ আছে, এই যে কথাগুলো আন্দোলনের স্পিড জুগিয়েছে ওই সময়। এই জন্য বাংলাদেশের রাজনীতিতে সেও ছোট দল বা অনেক বড় দল না হইতে পারুক, কিন্তু খুবই ইফেক্টিভ একটা দল, খুবই গুরুত্বপূর্ণ একটা দল। তারা ইসলামিক দলগুলো ঐক্যের পাশাপাশি তারা এই দল দুইটাকে কাছে টানতে পেরেছে, তাদেরকে একই ছাতার নিচে আনতে পেরেছে। এবং কি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, এই নূর এবং আক্তারদের সাথে যেই বিবাদ বা মন মানানো ছিল, সেখানে উনি নিজে সামনে থেকে
নূর এবং আক্তারের হাতে হাত মিলিয়ে দিয়েছে। মানে শক্তিটাকে দ্বিখণ্ডিত না করে শক্তিটাকে একটা জায়গায় আনার যে প্রবণতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চরমনার পীর সাহেব ওই কাজটা করেছেন এবং এটা আমার কাছে খুবই ওনাদের সাইড থেকে খুবই উল্লেখযোগ্য একটা জায়গা মনে হয়েছে। তো যাই হোক, এই জনসভাটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ। তারা মনে করে যে বিএনপিকে এই বার্তা দিতে চায় তারা যে তোমরা যত শক্তিশালী হও না কেন, আমরা যদি ঐক্যবদ্ধ হইতে পারি তাহলে তোমরা আমাদের কাছে কিছু না। এটা সত্য কথা যে বিএনপি নিজেকে এই মুহূর্তে ক্ষমতাসীন দলই মনে করে, কারণ বাংলাদেশের প্রায় সব জায়গায় আমি বলতে পারি বিএনপির দখলে। কোথাও কোথাও জামাতের দখলেও আছে, এটা আমি বলবো, কারণ জামাতেরও কোথাও জামাতের দখল করার প্রবণতাটা এখানে যে তার মানে তো আমরা আসলে কোনো কিছুই যদি মানে এই ক্ষমতাটার অংশীজন না হয় তাহলে তো আমরাও ক্ষমতা প্রদর্শন করতে পারবো না। জামাত যেহেতু একটা ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, সেই ক্ষেত্রে তাদেরও ক্ষমতার ব্যাপার আছেই। তো এই জন্য তারাও কোথাও এই ক্ষমতার অংশীজন হয়েছে, কিন্তু বিএনপি সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে। কিন্তু এই ইসলামিক রাজনৈতিক দলগুলা এবং গণ অধিকার পরিষদ এনসিপি-কে জড়িয়ে এমপিকে যুক্ত করে যে সমাবেশটা হলো, সেখানকার নেতৃবৃন্দর যদি সকল বক্তব্য আপনারা শুনেন তাহলে আপনারা বুঝবেন যে তারা বিএনপিকে কঠিন একটা বার্তা দিয়েছে এবং বাংলাদেশের সামনের নির্বাচনে এই জোটটা পরিপূর্ণ জোটেই পরিণত হয় দিন শেষে, সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির খুব বেশি দুশ্চিন্তার কারণ আছে। এই সমাবেশ করার পরে বিএনপি নেতৃবৃন্দের আলোচনায় আপনারা বুঝবেন যে তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তারা এই জোটটাকে নিয়ে চিন্তিত, কিন্তু তাদের তৃণমূলের নেতৃবৃন্দু ড্যাম কেয়ার। তারা প্রচন্ড মানে কনফিডেন্স নিয়ে, খুবই উচ্ছ্বাসিত নিয়ে তারা নানান জায়গায় নানান অপকর্মে লিপ্ত আছে। কিন্তু একদম নীতি নির্ধারণের ফোরামের যে নেতৃবৃন্দু তারা কিন্তু চিন্তিত। তারা ভাবছে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। যদি সমমনা সকল দল বিএনপির বাইরে যারা আছে ঐক্যমত হয়ে যায়, একটা প্ল্যাটফর্মে চলে যায় এবং ধর্মীয় দল তাদের নেতৃত্বে থাকে, তাহলে কিন্তু বিএনপি মানে খুব হতাশ করা জায়গায় চলে যেতে পারে, বলা যায় না। আর গ্রামে গঞ্জে যেখানে যেসব খোঁজ খবর নিচ্ছি সেটা কিন্তু বিএনপির জন্য কোনো সুখকর বার্তা দেয় না। শুধুমাত্র বিএনপিতে কিছু মানুষ আছে যারা এই ধর্মীয় দলগুলোকে সঠিক প্ল্যাটফর্মে দেখতে চায়, মানে সঠিক জায়গাটা তৈরি করতে পারলে তারা বিএনপি থেকে বেরিয়ে এসে ভোট দিবে, এরকম সংখ্যক ভোটের সংখ্যা অনেক। আর এমনিতে কিছু ভোটার আছে বিএনপির, যেটা আসলে তারা অন্য দল মত ন্যায় নীতি ধর্ম কর্ম এটা মুখ্য বিষয় না, তারা বিএনপি করবে, এটা হলো বড় কথা। এরকম কিছু ভোট সব দলেই আছে। কিন্তু যেসব মানুষ দীর্ঘদিন আওয়ামী লীগের নিষ্পেষণ দেখেছে, দীর্ঘ 10 মাসে বিএনপির কর্মকাণ্ড অতিষ্ঠ, তারা কিন্তু মনে করে যে না, আমাদেরকে ভিন্ন কোনো দল বা মত বা জোট যদি আমাদেরকে আস্থা দিতে পারে, আমাদেরকে আস্থার জায়গা তৈরি করতে পারে, তাহলে আমরা তাকে ভোট দিব। অতএব মানে প্রেক্ষাপটটা যত সময় গড়াচ্ছে, প্রেক্ষাপটটা বিশেষ করে বিএনপির জন্য খুবই জটিল হয়ে যাচ্ছে। তারপর আমরা ধারাবাহিক আলোচনা করব, পর্যালোচনা করব। আপনারা আমার আলোচনা যারা শুনেন বা শুনছেন বা শুনবেন, তারা আলোচনার পাশাপাশি কমেন্টস করবেন এবং আপনার নিজ টাইম লাইনে ভিডিওগুলো শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যেন একটা সচেতন রাজনৈতিক মতামত তৈরি করে একটা রাষ্ট্র গঠন করতে পারি। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।